আমাদের পূর্বে সমান্তর ধারা বেসিক শিখিয়েছি। আজকে আমরা অনুশীলনী 13.1 এর সাধারণ গণিতের অনুশীলনী 13.1 এর যে প্রশ্নগুলো ধারাবাহিকভাবে আমি করে দিচ্ছি, সলভ করে দিচ্ছি। তো যাই হোক, প্রথম প্রশ্নটা আমার 5 নম্বর প্রশ্ন। এখানে একটা ধারা দেওয়া আছে, এই ধারাটি সাধারণত এবং 12তম পদ নির্ণয় করতে হবে। তাহলে আমি এখানে সমাধান লিখলাম। লেখার পরে আমি লিখলাম যে ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ a equal to সাধারণ অন্তর d equal -5 -2 equal -7। তাহলে সাধারণ অন্তর নির্ণয় হয়ে গেল। এখানে একটা অ্যান্সার আমরা লিখতে পারি, এই একটা অ্যান্সার আমরা পেয়ে গেল। এবং 12তম পদ, তাহলে তোমরা লিখতে পারো যে আমরা জানি n-তম পদ a plus n-1 into d। তাহলে n-তম পদের সূত্র এটা। এখানে বলা হচ্ছে 12তম পদ, তাহলে n এর জায়গা যেখানে n সেখানে 12, তাহলে 12তম পদ লিখলাম। যখন 12তম পদ বলবে তখন এর মানটা বসে যাবে, এর মানটা 2 হয়ে গেল, প্লাস n এর জায়গা 12 চলে আসবে, -1, এবং d এর ক্ষেত্রে -7 এইভাবে ফার্স্ট ব্র্যাকেটের মাধ্যমে লেখা উচিত, না হলে এটা মাইনাস বোঝা যাবে। এই জন্য ফার্স্ট ব্র্যাকেটে যদি কোনো চিহ্ন ঋণাত্মক থাকে তাহলে এইরকম ফার্স্ট ব্র্যাকেটে অবশ্যই লেখা উচিত। তাহলে দেখা গেল যে আমরা এখানে 2 প্লাস এখানে 12 থেকে 1 গেলে আছে 11 মাইনাস এখানে আমরা 7 দিতে পারি, গুণ অর্থাৎ 11 গুণ -7 এইভাবে লিখতে পারি। তাহলে 2 প্লাস মানে -77 ইকুয়াল এখানে হলো -75। আশা করি বুঝতে পারছি। তাহলে এই একটা উত্তর হয়ে যাবে। তাহলে আমাদের সাধারণ অন্তর -7 এবং 12তম পদ -75। আমাদের এই 6 নম্বর অঙ্কটা দেখো, 8 + 11 + 14 + 17 ধারাটির কোণ পদ 392। এইটাকে আসলে n-তম পদটাই মূলত শেষ পদ, তাহলে এখানে শেষ পদের কথাটাই 392 বলেছে। তাহলে আমাদের প্রশ্নমতে লিখতে হবে n-তম পদ = 392। তাহলে আমরা গতানুগতিক ধারায় ওইভাবে লিখে নেব যে ইহা একটি সমান্তর ধারা, এভাবে লিখে নেব ইহা একটি সমান্তর ধারা, এভাবে আমরা লিখে নিলাম ইহা একটি সমান্তর ধারা যার এখানে লিখলাম প্রথম পদ a equal 8, সাধারণ অন্তর d equal 11 - 8 equal to 3। অতএব n-তম পদ n-তম পদটা আমরা আগে বের করে ফেলি। n-তম পদ হবে a plus n-1 into d। তাহলে এর মান কত? এর মান হচ্ছে আমার 8 প্লাস
n মাইনাস ওয়ান ইন্টু ডি হচ্ছে 3, এটা গুণ আকারে দিলাম, তাহলে 8 প্লাস এটা থ্রাইস n মাইনাস 3, তাহলে এখানে 3n প্লাস এটা হলো 5। তাহলে এখন আমার লিখতে হবে প্রশ্ন মতে, বুঝে ফেললাম। অতএব প্রশ্ন মতে থ্রি এন প্লাস 5 ইকুয়াল টু 392, তাহলে বা আমার 3n হলো ইকুয়াল টু 392 মাইনাস 5, তাহলে কত হয় এখানে থ্রাইসের ইকুয়াল টু এখানে 387 হয়, তো বিয়োগ করলে তোমরা ক্যালকুলেটর করে দেখতে পারো। n ইকুয়াল এখানে 387 বাই 3, তাহলে অতএব n ইকুয়াল হচ্ছে তোমার এটা 129। আশা করি বুঝতে পেরেছ, এটাই অ্যান্সার। মানে n তম পদ মানে হচ্ছে n এর মান নির্ণয় করো এটা। তাহলে পরের যে 7 নম্বর অঙ্কটা তোমরা বাসায় হোমওয়ার্ক করবে, একই অঙ্ক, সেম অঙ্ক, শুধু সংখ্যায় বা ধারায় পরিবর্তন আছে, কিন্তু এটা যে প্রসেসে করা হয়েছে ঠিক এটা 7 নম্বর অঙ্কটা একই প্রসেসে করতে হবে। আশা করি বুঝতে পেরেছ। আমরা পরবর্তীতে 8 নম্বর অঙ্কটা আমি দেখাচ্ছি। আমরা 8 নম্বর অঙ্কটা আমরা করব, যেমন কোন সমান্তর ধারার m তম পদ n এবং n তম পদ m হলে ওই ধারাটির m প্লাস n তম পদ কত। তাহলে যেহেতু এখানে ধারা দেওয়া নাই, তার মানে a এবং d ধরে নিতে হবে, এবং m প্লাস n তম পদের মধ্যে কখনো a এবং d থাকতে পারবে না, বরং a এবং d এর মান থাকতে পারবে। তাহলে চলো শুরু করি। তাহলে আমাদের প্রথমে মনে করে নিতে হবে, মনে করি সমান্তর ধারা প্রথম পদ সমান সমান a, এবং সাধারণ অন্তর d, এবং সাধারণ অন্তর একক d। তাহলে আমাদের এখানে প্রশ্ন মতে m তম পদ ইকুয়াল টু a, অতএব প্রথম শর্ত মতে m তম পদ ইকুয়াল n বা a প্লাস m মাইনাস 1 ইন্টু d ইকুয়াল n। তাহলে এখানে আমরা আসতে পারি যে এখানে আছে md, আমরা গুণ করে দিই, মাইনাস d ইকুয়াল n। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নিলাম। অতএব দ্বিতীয় শর্ত মতে n তম পদ, এই যে এখানে লেখা আছে n তম পদ n, তাহলে n তম পদ সমান সমান n। তাহলে বা n তম পদের সূত্র কি, a প্লাস, সরি এখানে প্লাস হবে, a প্লাস
n minus 1 into d equal n বা nd minus d equal n। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা আমাদের কাজ হবে যে অ্যাটলিস্ট এই দুটো সমীকরণ থেকে যে কোনো একটাকে যদি বাদ দিতে পারি তাহলে অন্যর মানটা পাওয়া যায়। যেমন আমি যদি ডি এর মান বের করতে পারি অথবা এখান থেকে এর মান বের করতে পারি, সেক্ষেত্রে যদি আমি 1 থেকে 2 নং বিয়োগ করি তাহলে তোমরা দেখো যে এ আর এ কিন্তু কাটাকাটি যাবে, তাহলে এ বাদ হয়ে গেলে শুধু ডি থাকবে, সেক্ষেত্রে আমরা ডি এর মান পাবো। তাহলে আমরা কি করব, 1 নং থেকে 2 নং বিয়োগ করব। তাহলে আমি দেখি, এখন 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই। এক নং হতে 2 নং বিয়োগ করে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কি ছিল, আমাদের ছিল a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল ছিল n, আর 2 নম্বর সমীকরণটা ছিল a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল এম ছিল। তাহলে এখানে আমরা টান দেওয়ার পরে তোমরা নিশ্চয় জানো যে বিয়োগে চিহ্ন পরিবর্তন করতে হয়, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এখানে মাইনাস আছে আমি প্লাস দেব, এখানে প্লাস আছে আমি মাইনাস দেব। তাহলে দেখো এইটা এটা কাটাতে কাটতে যায়, এটা এটা কাটা, তাহলে থাকলো কি, তাহলে এখান থেকে এম ডি মাইনাস এন ডি, তাহলে এন মাইনাস এন। তাহলে আমরা কি লিখতে পারি এটা, তাহলে এই যে ডি এর মান আমরা এরকম লেখার পরে, তো দেখো এখানে যদি মাইনাসটা কমন নেই তাহলে এম মাইনাস এন হয়ে যায়, তাহলে এইটা একটা মিল হয়ে যায়। তখন তুমি যদি শুধু ডি এর মান বের করো তাহলে মাইনাস এম মাইনাস এন ডিভাইডেড বাই শুধু এম মাইনাস এন, কাটাকাটি করবে এখানে বা চিহ্নটাতে পরে অতএব দিই, এর পরের লাইনে আমরা অতএব দিলাম ইকুয়াল টু মাইনাস 1। এটা আছে আমার ডি এর মান। এই ডি এর মানটা যদি আমি 1 নম্বরে বসায় ফেলি তাহলেও অঙ্কটা হয়। আবার অন্যভাবে শর্টকাট টেকনিক করা যায়, তবে প্রসেস অনুযায়ী অনেক সময় দেখা যায় খ নম্বরে চায় যে এর মান বের করো, তখন তুমি এই পর্যন্ত করে তাহলে ডি এর মান যে কোনো একটা সমীকরণ বসালে এর মান চলে আসবে, এটা চাই, এই জন্য আমি এই কাজটা করতেছি। তাহলে এখান থেকে ডি এর মান বের করে এম প্লাস এন তম পদ বের করার জন্য তোমার এর মান বের করতেই হবে, এটা খুব জরুরি না। কিন্তু তাহলে কেন আমি এর মানটা বের করব, বর্তমান যেহেতু ক্রিয়েটিভ প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন, তোমাকে এর মান প্রশ্ন তোমাকে চাইতে পারে, এসএসসি পরীক্ষায় এর মান চাইতে পারে, সেই জন্য তুমি এর মান বের করাটাও শেখো। তাহলে আমি এটা মুছে ফেললাম। তাহলে আমি এই ডি এর মান আমি 1 নাম্বার সমীকরণে বসাবো। তো দেখো এখানে আমি লিখলাম ডি এর মান এক নং তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল আমাদের, a প্লাস ছিল এম ডি মাইনাস ডি ইকুয়াল এন ছিল, তাহলে বা তাহলে এটা আছে a, তাহলে শুধু যদি আমি এর মানটা
আমি মনে করো যে এখানে লিখলাম, মনে করো এর মান লেখা যাবে না, এর মান বের করতে হবে। তাহলে এখানে m ইন্টু ডি এর মান হচ্ছে -1, আবার এইখানে হচ্ছে -1 ইকুয়াল টু m। এটা হলো, তাহলে কি লিখবো? তাহলে দেখা গেল যে এর মানটা আমাদের এটা হলো, তা -m হলো, মাইনাস হচ্ছে +1 হলো, ইকুয়াল টু n হলো। তাহলে কি হচ্ছে? তাহলে যদি আমি এটা পক্ষান্তর করে নিই, মনে করো যে a, তাহলে পক্ষান্তর করলে এটা হচ্ছে m, এটা হচ্ছে n -1, এটা হচ্ছে তোমার কাঙ্ক্ষিত এর মান। এখন এই এর মানটা আমাদের উত্তর চেয়েছে m প্লাস n তম পদ, তাহলে এর মান হয়ে গেল। এর মান হয়ে যাওয়ার পরে তো আমি লিখবো যে অতএব ধারাটি m প্লাস n তম পদ। এবার শেষ হয়ে যাবে অঙ্কটা। অতএব তাহলে দেখা গেল যে আমি তোমাদের আগেই বলেছিলাম যে যততম পদ বলবো অত থেকে এক বিয়োগ। যখন বলবে m তম পদ তাহলে m-1, যখন বলবে n তম পদ তখন n-1 ইন্টু d, আবার যখন বলবে m প্লাস n তম পদ তখন লিখতে হবে m প্লাস n-1 ইন্টু d। তাহলে এখন আমি তোমাদের আগেই বলেছি যে কোন যততম পদ বলো ওখানে a এবং d থাকতে পারবে না। তা অলরেডি আমার এর মান এবং ডি এর মান আমার হাতে চলে এসেছে, তাহলে আমি ঠিক সেই কাজটা করব। আমার এর মান কত ছিল তোমরা নিশ্চয় মনে আছে, m প্লাস n মাইনাস 1 ছিল হলো এর মান, আর এটা m প্লাস n মাইনাস 1 আর ডি এর মান ছিল -1। তাহলে আমার এখানে m প্লাস n মাইনাস 1 প্লাসে মাইনাসে -m, প্লাসে মাইনাসে -m, মাইনাস হচ্ছে +1। তাহলে যদি আমি সাজাই m মাইনাস n আর n এর সাথে পাশাপাশি যদি লিখি n মাইনাস n আর +1 এর সাথে পাশাপাশি যদি -1, তাহলে m 0, n মাইনাস n 0, 1, তাহলে পুরোটার মান 0 হয়ে গেল। আমরা অনেকে এইভাবে কাটি, এটা ঠিক না, এইভাবে কেটে দিই, এটা ঠিক না। তাহলে 0, তাইলে দেখো যে এই তো m প্লাস n তো পদে কোনো a এবং d নাই, a এবং d এর মানের বদলে মনে করো যে অন্য একটা মান বের হয়েছে। সুতরাং প্রশ্নের উত্তর আমার এটি। তাহলে এখানে আমি অ্যান্সার লিখতে পারি। এখন আমরা 9 নম্বর অঙ্কটা আমরা করব। 9 আর 10 পাশাপাশি আছে, 9 পারলে 10 পারা যাবে। আবার এখানে আছে 11 এবং 12, 11 পারলে 12 পারা যাবে, যে কোনো একটা করলেই হয়। তা আমরা সাধারণত আমি তোমাদের একটা ভালো বুদ্ধি দিই, আমি 10 নম্বর এবং 12 নম্বর অঙ্কটা করে দিই, তাহলে তোমরা 9 এবং 11 এটা হোমওয়ার্ক করতে পারবো। অথবা আমি 9 করে দিই, 11 করে দিই, তোমরা 10 আর 12 করলে, তাহলে আমি তাহলে 9 করি। তাহলে আমরা এই অঙ্কটা আমরা এখানে মনে করো যেহেতু বলা হচ্ছে যে সরাসরি পদ সংখ্যা দেওয়া আছে, তা ডাইরেক্ট সমষ্টি সূত্র দিয়ে করলে, তাহলে সমান্তর ধারার আসলে নিয়মটা আমি একটু বলি যে যদি কোনো ধারা যেমন চাইলে অষ্টম পদ মানে হচ্ছে n এর মান 8 দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট সূত্র দিয়ে হয়। তাহলে এর মান, ডি এর মান এবং n এর মান তুমি জানো, তাহলে ডাইরেক্ট a প্লাস 8 মাইনাস 1 ইন্টু d সূত্র দিয়ে তুমি মনে করো অষ্টম পদ বের করলে। অষ্টম পদ মানে n এর মান 8। আর যদি বলে যে যেমন আমি এর আগে 6 নম্বর অঙ্কটা করেছি যে কোন পদ এত, তার মানে হচ্ছে তুমি n এর মান জানো না, n এর মান বের করতে হবে। তাহলে যখনই তোমাকে বলবে কোন পদ এত,
তখন তুমি বলবা ধরি n তম পদ ইকুয়াল টু যেমন 392 আমি লিখেছি, তারপর প্রসেস করে এখানে a এবং d এর মান তুমি জানো, n এর মান বের করে চলে আসবে। আর যখন তোমাকে বলবে ধারাটির n পদের সমষ্টি কত, এর মানে হচ্ছে পদ সংখ্যা দেওয়া আছে ডাইরেক্ট, তাহলে ডাইরেক্ট সমষ্টির সূত্র দিলেই হবে। তো চলো শুরু করি। তো প্রথমে একই কথাই লিখতে হবে, একটি সমান্তর দ্বারা ইহা একটি সমান্তর ধারা যার প্রথম পদ a ইকুয়াল 1, সাধারণ অন্তর d ইকুয়াল 3 - 1 ইকুয়াল 2 হবে। তাহলে ডাইরেক্ট ধারাটি n পদের সমষ্টি কত, তাহলে অতএব ধারাটির n পদের সমষ্টি সমান সমান হবে n/2, এখানে twice a প্লাস n - 1 ইন্টু d। তাহলে n এর মান তো n/2 ইন্টু 2 ইন্টু এর মান হচ্ছে 1 প্লাস n - 1 ইন্টু d এর মান হচ্ছে 2। তাহলে যদি আমি n/2 লিখি, তাহলে এখানে 2 প্লাস এটা হচ্ছে twice n মাইনাস 2। তাহলে নিশ্চয় বুঝতে পারছো প্লাস মাইনাস 2 এটা কাটাকাটি যায়, তারপর n/2 ইন্টু এখানে আছে twice n, 2 কাটাকাটি গেল, তাহলে আছে n স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। তবে তোমাদের এখানে একটা মজার জিনিস আমি দেখাই, যে এর উত্তর আমি আগে জানতে পারি যদি অবজেক্টিভে থাকে শর্টকাট মেথড, তখন আমি এই করব যতগুলো পদ বলবে ঠিক অত উপর স্কয়ার হবে। যেমন এখানে, কারণ বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি হয় সেই পদ সংখ্যার বর্গের সমান। কিরকম মনে করো, তোমরা নিশ্চয় লক্ষ্য করছো, যেমন 1 + 3 এইটা একটা ছোট ধারা, 3 আর কত হলো 4, তাহলে পদ সংখ্যা কত এখানে 2টা, তাহলে 2 এর উপর স্কয়ার কত হলো 4। আবার 1 + 3 + 5 পদ সংখ্যা কয়টা বলো 3টা, তাহলে 3 এর উপর স্কয়ার দিলে কত হয় 9, তাহলে 5 আর 3 8 যোগ 1 হয় 9। দেখেছো মিলে গেছে। আবার এখানে 1 + 3 + 5 + 7 পদ সংখ্যা কয়টা 4টা, 4 এর উপর স্কয়ার কত হলো 4 এর উপর স্কয়ার 16, তাহলে 7 + 5 12 আর 3 15 16। তাহলে অত পদ সংখ্যার উপরে বর্গ করলে এই বিজোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি বের হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে যেমন তোমাদের এখানে আমি একটু লিখে দিচ্ছি, তো যেমন এখানে ধরো যে এইখানে হচ্ছে তোমার যেমন এখানে 10 নম্বর, এই 10 নম্বর অঙ্কে তোমার মনে করো, যেমন তোমার এখানে 10 নম্বর অঙ্কে যেটা আছে, কিন্তু সেখানে তুমি আবার এই নিয়ম করলে হবে না। হ্যাঁ, 10 নম্বর অঙ্কে যেটা আছে সেখানে তোমাকে এখানে যেমন 9টি পদের সমষ্টি, তুমি 9 এর উপর স্কয়ার দিলে ওইটা হবে না। তার মানে এটা হবে শুধুমাত্র বিজোড় স্বাভাবিক সংখ্যার ক্ষেত্রে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 10 নম্বর অঙ্কটা তোমরা যেহেতু মনে করো সরাসরি সমষ্টি সূত্র দিয়ে তোমরা ধারার প্রথম পদ সাধারণ অন্তর বের করো, তারপর 9টি পদের সমষ্টি, অর্থাৎ আমি এখানে n/2 দিয়েছি, এখানে হবে 9/2 ইন্টু twice প্লাস n - 1 ইন্টু d। তাহলে এর মান এবং d এর মান বসালে অঙ্ক হয়ে যাবে, আর n এর মান 9 বসাবো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে 10 নম্বর অঙ্কটা তোমরা প্রমাণ করবো,
এখন এখন হচ্ছে তাহলে আমি তোমাদেরকে বলি, যেমন 5 নাম্বার অঙ্কটা হচ্ছে মনে করো টাইপ 1, আমি বলতে পারি টাইপ 1। 6 নম্বর অঙ্কটা হচ্ছে টাইপ 2। আর এইখানে যে আমি তোমাদের 11 নম্বর অঙ্ক করাবো সেটা হবে টাইপ 3। তোমরা কাইন্ডলি একটু লিখে নিতে পারো এটা, যে 11 নম্বর যে অঙ্কটা করাবো সেটা হচ্ছে টাইপ 3 হবে। এখানে এই 3টা নিয়ম যদি আমি, অর্থাৎ এই 5, 6 এবং 11 এই 3 টাইপের অঙ্ক যদি করতে পারি তাহলে আমার ধারার 80% কাজ হয়ে যায়। তাহলে আমরা কিন্তু প্রথমে সব অঙ্কগুলোই আমরা প্র্যাকটিস করি, পরে দেখা যায় যে স্টুডেন্ট অঙ্ক পারে না, হয় সূত্র ভুলে যায়। আর সব সময় একটা কথা মনে রাখতে হবে যে ধারার অঙ্ক করার সময় আগে কয়েকবার সূত্রগুলো লিখে নেবা, আর প্রতিদিন সূত্র একবার করে লিখবা, নাহলে ভুলে যাবা। তাহলে দেখা গেল যে আমরা এখন 11 নম্বর অঙ্কটা করবো, তাহলে এটা হচ্ছে টাইপ 3। তাহলে 3টা অঙ্ক করলে হয়ে যাচ্ছে। 11 নম্বর অঙ্কটা হচ্ছে যেমন খুব ছোট্ট একটা অঙ্ক কিন্তু খুব মজা। যেমন এখানে 5, প্রথম পদ 5 আছে, পরে 11 আছে, তারপরে 17 আছে, তারপর আছে 23, হ্যাঁ, ডট 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 এইভাবে দেওয়ার পরে এইখানে বলছে 59 ইকুয়াল টু কত। তার মানে এই টাইপের অঙ্ক হচ্ছে তোমার পরিপূর্ণ ধারার অঙ্ক। কিভাবে? কারণ এইখানে ধারার যে দুইটা সূত্রই ব্যবহৃত হয়েছে। কিভাবে? যেমন এইখানে আমি n এর মান কিন্তু জানি না, তাহলে আমাকে n তম পদের সূত্র দিয়ে n এর মান বের করতে হবে। তারপরে ওই n এর মানটাই হবে, n এর মান যা হবে সেটাই তো পদের সংখ্যা। তাহলে অতগুলো পদের সমষ্টির সূত্র দিয়ে করতে হবে। তার মানে প্রথমে আমি n তম পদের সূত্র দিয়ে n এর মান বের করব, তারপর n এর মানটাই হচ্ছে পদের সংখ্যা, তারপরে সমষ্টির সূত্র দিয়ে n এর মান বসালেই আমার এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। তাহলে আমরা শুরু করি। তাহলে দেখা যাচ্ছে যে ইহা একটি, আমি প্রথমে লিখলাম যে ইহা একটি সমান্তর ধারা। সমান্তর যা প্রথম পদ, এখানে লিখে দেখি, প্রথম পদ a ইকুয়াল আছে 5, তাহলে এখন এখানে অতএব n তম পদ ইকুয়াল আমরা 59 ধরে n এর মান বের করব, যেহেতু এটি শেষ পদ। আর আমাদের কিন্তু ভুলে গেলে চলবে না যে n তম পদটাই কিন্তু কোন দ্বারা শেষ পদ। তাহলে n তম পদটাই হচ্ছে শেষ পদ। তাহলে শেষ পদ কত? 59, এই ধারা। তাহলে n তম পদ ইকুয়াল টু 59। তাহলে আমরা এখানে বাদ দিয়ে আমরা মনে করো যে এই সূত্রটা ফেলে দেব, এর মানে 1 ইনটু d হবে, এটা ইকুয়াল টু 59। তাহলে এর মান কত হবে? এর মান হবে 5। n এর মান কত হবে? n এর মানটা আমাদের বের করতে হবে, আর d এর মান হচ্ছে এখানে 6। তাহলে আছে এটা 59। তাহলে দেখো যে এখানে 6টা কিন্তু গুণ আকারে আছে, তাহলে এখানে 5 প্লাস এখানে লাগবে 6n মাইনাস 6 ইকুয়াল টু 59। তাহলে আমার হচ্ছে 6n এখানে রাখার পরে আমি এক কাজ করি, সমস্ত সংখ্যা এদিকে নিয়ে যাই, প্লাস 6 হবে আর মাইনাস 5 হবে।
তখন তোমার দেখো যে এখানে কত হচ্ছে, এখানে আছে মনে করো যে এটা হচ্ছে 65, 65 থেকে 5 গেলে হচ্ছে 60, তাহলে 60, তাহলে 6 দ্বারা ভাগ দিলে n ইকুয়াল টু আমার হচ্ছে 10। তাহলে n এর মান হচ্ছে মানে 6 দ্বারা উভয় পক্ষে ভাগ করলাম, তাহলে n এর মান হচ্ছে 10। এখন এই 10টি পদের সমষ্টি জানলেই হবে। তারপরে অর্থাৎ এই অঙ্কের দুইটা পার্ট, প্রথমে n তম পদ দিয়ে n এর মান বের করব, তারপরে সেকেন্ড পার্টটা হচ্ছে পদ সংখ্যার সমষ্টি দিয়ে এর মান, d এর মান, n এর মান বসালে অঙ্ক হয়ে যাবে। তাহলে আমরা তাই করি। তাহলে অতএব ধারা, অতএব ধারা এই 10টি পদের সমষ্টি কত হবে? এখানে আমরা প্রথম 10টি পদের সমষ্টি এটাও লিখতে পারি, কারণ এই ধারার প্রথম পদ থেকেই মূলত আরম্ভ হয়েছে। বা আমরা লিখতে পারি প্রথম 10টি পদের, তবে 10টি পদের সমষ্টি যেহেতু 10 বের হয়েছে এভাবে লেখা যাচ্ছে, যেটা তোমাদের কাছে ইজি লাগে। 10টি পদের সমষ্টি অনেক সময় উল্লেখ করা থাকে, প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম 23টি পদের সমষ্টি, এটা উল্লেখ করা থাকে। যেহেতু এখানে উল্লেখ করা নাই, আমরা ধারা 10টি পদের সমষ্টি আমরা বের করবো। যেমন তাহলে কি হবে, n/2 ইন্টু a প্লাস n-1 ইন্টু d। এখন এখানে ডাইরেক্ট সূত্র বসাইলে ভালো হতো, কিন্তু সূত্র ডাইরেক্ট বসালে ভালো হতো ঠিকই, কিন্তু ডাইরেক্টই বসালাম, কিন্তু n এর মান কিন্তু পরের লাইনে আবার বসাতে হচ্ছে। তাহলে দেখা গেল যে শুরু থেকে যদি n এর মান, এর মান, d এর মান বসাতাম সবচেয়ে ভালো হতো। আমি বোঝার সুবিধার জন্য তাহলে তুমি এক কাজ করতে পারো যে অতএব ধারার n পদের সমষ্টি, এখানে n পদের সমষ্টি লিখলে, লেখার পরে পরের লাইনে তুমি যে লিখলে ধারা 10 পদের সমষ্টি বা 10টি পদের সমষ্টি। হ্যাঁ, 10টি পদের সমষ্টি যখন তোমার চলে আসলো, তখন n এর জায়গায় যে 10 চলে আসলো, তাহলে সুন্দর হয়। তোমাদের কাছে যেটা সুবিধা লাগে সেটা করো, অসুবিধা নেই। তাই এর মান কত হচ্ছে আমার 5, আর প্লাস n এর মান কত হচ্ছে 10, -1 ইন্টু d এর মান কত হচ্ছে, d এর মান 6। তাহলে এটা হচ্ছে আমার, মনে করো কাটাকাটি করলে 5 হয় বা ভাগ দিলে 5 হচ্ছে, এটা হচ্ছে আমার 10, আর 10 থেকে 1 গেলে থাকতো 9, তাহলে 9 গুণ এটা হচ্ছে 6, তাহলে কত হচ্ছে এটা 5, আর তোমার এটা হচ্ছে 10 যোগ 6 9 54, তাহলে কত হলো, তাহলে 5 গুণ হচ্ছে হলো 64, তাহলে 4 5 20, 5 30, তাহলে 320 হচ্ছে, এটি উত্তর। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের এই মোটামুটি ধারা, তোমাদের যদি এই 3টা অঙ্ক তোমরা প্রথমে প্র্যাকটিস করে নিবা, আমি আবার বলতেছি 5 নাম্বার অঙ্কটা হবে তোমাদের টাইপ 1, তারপর 6 নাম্বার অঙ্কটা হবে টাইপ 2, এবং এই 10 নাম্বার অঙ্কটা হবে টাইপ 3। তোমরা যদি এই 3টা অঙ্ক যদি সবসময় রিভিশন করো, তাহলে ধারা অ্যাটলিস্ট কখনো ভুলে যাবে না, ধারা তোমাদের মনে থাকবে। তারপরে এখন কথা হচ্ছে যে তোমরা বলতে পারো যে স্যার তাইলে কি এই ধারা সব অঙ্ক আমরা পারবো না? সব অঙ্ক পারার জন্য অন্যান্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে, তবে নিয়ম সব ঠিক থাকবে, নিয়ম একই, শুধু বুঝতে বা কিভাবে উপস্থাপন করতে হবে সেটা তোমাদের শিখতে হবে। তাহলে আমরা এই কটা অঙ্ক করলাম। হ্যাঁ, করার পরে আমাদের এখন পরবর্তীতে আমাদের অন্য একটা টাইপের অঙ্ক আছে, সেটা আছে এখানে ধরো এই ধরনের অঙ্ক, যেটা হচ্ছে 13 নম্বর অঙ্কটা একটু আমি করতেছি। দেখো, কোন সমান্তর ধারা কোন সমান্তর ধারা 12তম পদ সাতাত্তর বলে তা
প্রথম 23টি পদের সমষ্টি কত? 23টি পদের সমষ্টি কত? তাহলে দেখো যে এখানে কিন্তু তোমার 12তম পদ 77 দেওয়া আছে এবং তার প্রথম 23টি পদের সমষ্টি নির্ণয় করো। বই আছে এর প্রথম 23টি পদে, আমি লিখছি তার, যেহেতু আমি অঙ্কটা মুখস্থ লিখেছি একটু ভুল হতে পারে। তবে কোন সমান্তর দ্বারা 12তম পদ 77 হলে তার বই আছে এর প্রথম 23টি পদের সমষ্টি কত। এখন অঙ্কটা যেহেতু তোমার ধারা দেওয়া নাই, তাহলে এখানে কি করতে হবে, এখানে তোমার ধরতে হবে, তাহলে প্রথম পদ এবং সাধারণ অন্তর ধরে নিতে হবে। তাহলে প্রথমে তুমি লিখবা যে ধরি সমান্তর দ্বারা প্রথম পদ, এ সমান, সরি আমরা প্রথম পদ ধরতেছি এ, মনে করো এবং 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 এখানে লিখলাম সাধারণ অন্তর ইকুয়াল ডি। অতএব 12তম পদ ইকুয়াল টু 77 দেওয়া আছে। তাহলে আমরা 12তম পদের সূত্র ফেলে দিলাম, তাহলে 12 মাইনাস 1 ইন্টু ডি হলো ইকুয়াল 77 হলো। তাহলে এখানে কত আছে, তাহলে এ প্লাস এটা আছে 11ডি ইকুয়াল 77। এই পর্যন্ত করার পরে তাহলে এ প্লাস 11ডি ইকুয়াল টু 77, এটা একটু মনে রেখো। পরের অংশে আমি চলে আসছি। অতএব ধারা প্রথম 23টি পদের সমষ্টি, অতএব ধারা প্রথম 23টি পদের সমষ্টি সমান 23/2। যেহেতু 23টা পদ, 23 সংখ্যক পদ, তাহলে এন এর জায়গা 23ই হবে। তাহলে এটা 2a প্লাস 23 মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু এ আর ডি এর মান জানি না, এই জন্য আর ডি আস্ত থাকবে, অর্থাৎ পুরোপুরি মান বসাতে পারতেছি না আমরা। তাহলে 23, এখানে 2a প্লাস এখানে হচ্ছে আমার 23 থেকে 1 গেলে 22 থাকে, তাহলে 22d হবে। তাহলে কি হলো, তাহলে 23/2, এখানে 2 কমন নিলে তাহলে a প্লাস 11d হচ্ছে। আচ্ছা, আমরা সেকেন্ড ব্র্যাকেট উঠে ফার্স্ট ব্র্যাকেটে চলে আসতে পারি আবার। তাহলে 23 ইন্টু, লক্ষ্য করো a প্লাস 11d ইকুয়াল টু 77 পেয়েছিলাম, বসাই দিলাম। তাহলে এটার উত্তর হবে 1771। আশা করি বুঝতে পেরেছো। তাহলে তোমাদের ওই যেমন 13 আমি করে দিলাম, তাহলে 14 নম্বরটা তোমাদের ওই একই অঙ্ক। 14 নম্বরটা তাহলে সেম, কেমন? তাহলে 14 নম্বরটা তোমরা সেম অ্যাজ, মানে একই রকম তোমরা করে নিও। আর আরেকটা কথা, যে আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি, যেমন আমি তোমাদেরকে করে দিয়েছিলাম হলো 11 নম্বরটা করে দিয়েছিলাম, 11 নম্বরটা করে 12 নম্বরটা তোমরা আবার হোমওয়ার্ক করবা, 12 নম্বরটা হোমওয়ার্ক করবা। তাহলে তোমার 11 আর 12 একই টাইপের অঙ্ক। আমি তোমাদের বলি 5 অন্যরকম একটা অঙ্ক, কিন্তু 6 এবং 7 একই রকম অঙ্ক। আবার 8 অন্য টাইপের অঙ্ক, 9, 10 একই রকম অঙ্ক। আবার 11, 12 একই রকম অঙ্ক। হ্যাঁ, আবার এখানে 13, 14 একই রকম অঙ্ক। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এখানে কতগুলো, অর্থাৎ একটা অঙ্ক করলে আরেকটা অঙ্ক পারা যায়। আর যেগুলো একটু ডিফারেন্ট টাইপের, যেমন এই যে 8 নাম্বারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। হ্যাঁ, এটা সাধারণত এসএসসি তে আসে, পরীক্ষা আসে, যেহেতু একটা আনকমন অঙ্ক। তা তোমরা আনকমন অঙ্কগুলো বেশি প্র্যাকটিস করবে। আর এইটা সমান্তর দ্বারা
আগামী ক্লাসে আশা করি আমি শেষ করব। তাহলে আমার এই সমান্তর ধারার প্রথম যে ভিডিওটা ছিল সেটা হলো প্রথম পর্ব, আর এটা হচ্ছে সমান্তর ধারার, এটা হচ্ছে হলো তোমার এই যে সমান্তর ধারা, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। আর আগামী যে পর্বে এই ধারাটা আমি তোমাদের শেষ করে দেব। তাহলে তোমরা যারা আমার ভিডিও দেখবা, তাহলে এই ধারার অঙ্কগুলো যদি এইভাবে তোমরা করতে পারো, তাহলে 13.1 শেষ হবে। তারপর আবার আমরা 13.2 ধরবো। যেহেতু এসএসসি 2025 সালে এখান থেকে প্রশ্ন ইনশাল্লাহ হবে, এখান থেকে প্রশ্ন হবে। সুতরাং তোমরা এই চ্যাপ্টার 13.1 এবং 13.2 গুরুত্ব দিবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। তবে তোমাদের একটা কথা বলি যে তোমরা যদি এই চ্যানেল ভালো মনে করো, অনেকেই আছে বন্ধুদের বলতে চায় না বা এগোতে, কিন্তু সেক্ষেত্রে তা না। তোমরা প্রতিযোগিতা আসবা, কিন্তু মনে করো যে সবার সাথে প্রতিযোগিতা অবশ্যই করবা, কিন্তু সেটার মধ্যে একটা পবিত্রতার একটা ভাব থাকবে, যাতে হিংসা বিদ্বেষ এগুলো ছড়ানো না যায়। আশা করি বুঝতে পেরেছো। আমার এই চ্যানেলটি বেশি বেশি শেয়ার করো। থ্যাংক ইউ।